হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার নাম টিনা। বাবা মা বলতেন, তুই আমাদের মান সম্মান ধুলো মিশিয়ে দিয়েছিস। জানি না আমি কি এমন কাজ করেছি যার জন্য তাদের মান সম্মান নষ্ট হয়েছে। আমি একজন প্রতিবন্ধী মেয়ে। বাবা মা আমাকে বিষ দিয়েছিলেন। তাদের চোখে আমি শেষ হয়ে গিয়েছিলাম। তারা আমাকে মৃত্যু ভেবে বহুদূরে ফেলে আসেন, কিন্তু একজন ভালো ব্যক্তি দেখতে পেয়ে আমার জীবন বাঁচান আর আমাকে তার বাড়িতে নিয়ে যান। কয়েক বছর পর আমি যখন 18 বছর বয়সী হলাম, তখন তিনি আমাকে বিয়ে করলেন। আমি তার সাথে সুখেই ছিলাম, কিন্তু একদিন আমাদের বাড়ির কাজের মেয়ে কাঁদতে কাঁদতে আমাকে বলল, ম্যাডাম, আমি আর এইসব দেখতে পারছি না। তাকে জিজ্ঞেস করলে সে বলল, আপনি আপনার বিছানাগুলো সরালেই দেখতে পাবেন এবং নিজেই বুঝতে পারবেন যে স্যার, আপনার প্রতি কেন এত সদয়। আমার স্বামী রাতে ঘুমিয়ে গেলে পরে বিছানাগুলো সরাতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। মনে হলো আমার জীবন বেরিয়ে যাবে, কারণ তোষকের নিচে তো আমার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। মায়েরও চাকরি করার অনেক ইচ্ছে ছিল, কিন্তু মায়ের সৌন্দর্যের কারণে বাবা তাকে বাইরে গিয়ে চাকরি করতে দেননি। বাবার চেয়ে মা বেশি শিক্ষিত এবং তিনি বলতেন, তোর বাবা আমার সামর্থ্যকে হিংসা করে, তাই আমাকে চাকরি করতে দেয় না। তাদের দুইজনের একে অপরের সাথে একদমই বনত না, সবসময় ঝগড়া লেগেই থাকত। মা সারাক্ষণ দামি দামি জিনিস ব্যবহার করতে চাইতেন। দারিদ্র্যকে তিনি মোটেই মেনে নিতে পারতেন না, যদিও আমাদের বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না। বাবা যা ইনকাম করতেন তাতে সংসার ভালোভাবেই চলে যেত। তারা দুইজনেই আমার এই পৃথিবীতে আসাতে অনেক খুশি ছিলেন, কিন্তু যখন জানতে পারেন যে তাদের মেয়ে প্রতিবন্ধী, তখন তারা একে অপরকে দোষারোপ করতে শুরু করেন। মা তার বন্ধুদের বলতে লজ্জা পেতেন যে তার মেয়ে প্রতিবন্ধী, আর বাবা আমার দিকে ফিরেও তাকাতেন না। আমি সারাদিন কাঁদতে থাকতাম। শুধুমাত্র আমার দাদি আমার যত্ন নিতেন এবং আমার কাছে সারাদিন বসে থাকতেন। এইভাবেই আমার বয়স 12 বছর হয়ে গেল। আমাকে কোথাও যেতে দেওয়া হতো না। আমি ছোট থেকেই বাবা মায়ের ঝগড়া দেখে বড় হয়েছি। মায়ের মতো সৌন্দর্য আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম, কিন্তু এমন সৌন্দর্যের কি লাভ যেখানে আমার বাবা মাই আমাকে ভালোবাসেন না। ভগবান আমাকে হাত ভরে সৌন্দর্য দিয়েছেন, কিন্তু চলাফেরা করার মতো পা দেননি। মা বলতেন, জানি না কোনো অপরাধের শাস্তি হিসেবে এই প্রতিবন্ধী মেয়ে আমার কপালে জুটেছে। বাবা বলতেন, যে মেয়ে নিজের পায়ে হাঁটতে পারে না তাকে বিয়ে করবে কে? সারা জীবন আমাদের বোঝা হয়েই থাকবে। আমি চাইতাম বাবা মা আমাকে ভালোবাসুক, কিন্তু তারা আমার দিকে ফিরেও তাকাতেন না। তারা একে অপরের সাথে ঝগড়া করতে থাকতেন আর একে অপরের থেকে আলাদা হতে চাইতেন। মা বাবাকে বলেছিলেন, আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে থাকতে চাই না। আর এর সবচেয়ে বড় কারণ ছিলাম আমি। তিনি আমাকে অনাথ আশ্রমে রাখতে চাইতেন, কিন্তু দাদির কারণে সেটা হতে পারেনি। হঠাৎ যখন দাদির শরীর খারাপ হতে শুরু করল, তখন কেউ আমার দিকে ফিরেও তাকাতো না, আর দাদির চিকিৎসাও যেমন তেমন ভাবে চলছিল। তার এই অসুস্থতার 1 মাস পরে দাদি চিরকালের জন্য ভগবানের কাছে চলে গেলেন। আমি অনেক কেঁদেছিলাম আর ভগবানকে বলছিলাম আমাকেও তার কাছে ডেকে নিতে। দাদি এই পৃথিবী থেকে চলে যাওয়ার কয়েকদিন পরেই মা বাবার ঝগড়া আরও বেড়ে গেল। মা তার সব রাগ আমাকে মেরে মিটাত। মা বাবার অনুপস্থিতিতে অন্য মানুষের সাথে দেখা সাক্ষাৎ করত। মা আমাকে বলেছিলেন আমি যেন এই ব্যাপারটা কাউকে কিছু না বলি। তারপরে একদিন কোনো একটা বিষয় নিয়ে বাবা মায়ের মধ্যে অনেক ঝগড়া শুরু হয়। তারপরে মা আমাকে নিজে হাতে খাওয়াতে শুরু করেন। আমি অবাক হয়ে ভাবলাম, মায়ের কি হলো যে তিনি আমাকে নিজ হাতে খাওয়াচ্ছেন, কিন্তু আমি জানতাম না যে এই খাবারে অন্য কিছু মেশানো আছে। আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। বাবা মা ভাবলেন যে আমি এই পৃথিবী ছেড়ে চলে গেছি। তারপরে তারা আমাকে দূরের একটা রাস্তার পাশে ফেলে দিয়ে আসেন। তখন আমার বয়স 14 বছর বয়স। আমি শুনেছিলাম বাবা মায়েরা তাদের সন্তানের জন্য নিজের জীবন দিতে পারেন। সন্তানের জীবনে আসা প্রতিটা সমস্যা দূর করার চেষ্টা করেন। কিন্তু আমাকে বিষ দেওয়ার সময় আমার বাবা মায়ের হাত একটুও কাঁপেনি। হয়তো তাদের ভিতরের মানবতা শেষ হয়ে গিয়েছিল।
তারা একে অপরের থেকে আলাদা হতে চেয়েছিলেন, আর আমি তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু আমাকে মারার কি দরকার ছিল? তারা আমাকে কোনো অনাথ আশ্রমে দিতে পারতেন। তারা ভেবেছিল হয়তো আমি এই পৃথিবী ছেড়ে চলে গেছি। কথায় বলে যে বাঁচায় সে ভগবানের চেয়েও বড়। একজন ভালো মানুষ সময় মতো আমার জীবন না বাঁচালে আমি সত্যি এই পৃথিবী ছেড়ে চলে যেতাম। আমি হাসপাতালের বিছানায় শুয়ে অনেক অবাক হয়েছিলাম যে আজকের যুগে কে এমন করে, যেখানে নিজের বাবা মা আমাকে মারতে চেয়েছিলেন, সেখানে তিনি আমার জন্য একজন ভগবান হয়ে আমাকে বাঁচালেন। তিনি আমাকে আমার নাম, বাড়ি কোথায় এবং কে আমাকে বিষ দিয়েছে জিজ্ঞাসা করেছিলেন। লোকটি অনেক সুন্দর, সুদর্শন এবং বয়স 22 বছর থেকে 24 বছর হবে। সে আমাকে তার বাড়িতে নিয়ে আসেন। তার বাড়িটাও অনেক সুন্দর। তাকে আমার অনেক বড় লোক বলে মনে হয়েছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তার বাড়িতে কেউ নেই কেন। তখন সে বলল যে এই পৃথিবীতে তারও কেউ নেই। লোকটি আমাকে বলল চাইলে আমি এখানে থাকতে পারি। প্রথমে আমি অনেক ভয়ে পড়লাম যে আমি কিভাবে অচেনা মানুষের বাড়িতে থাকব, কিন্তু আমার আর কোনো উপায়ও নেই। আমি বললাম আপনি যদি আমাকে কোনো কাজ দেন। তিনি হেসে বললেন, তুমি এই পৃথিবীতে কাজ করার জন্য আসোনি। আমার বাড়িতে কাজ করার জন্য অনেক কাজের লোক আছে। তিনি আমার অনেক যত্ন নিতেন। সময় এইভাবেই চলতে থাকল, আর এখন আমার বয়স 18 বছর। আমি আস্তে আস্তে তাকে মনে মনে পছন্দ করতে থাকলাম। সে আমার দেখাশোনা, যত্ন যেভাবে করত, তাতে আমার মনে তার জন্য ভালোবাসা বাড়তে থাকল। কিন্তু কখনই প্রকাশ করিনি, কারণ আমি জানতাম যে তার এবং আমার মধ্যে কোনো মিলই নেই। তারপরে একদিন হঠাৎ সে নিজেই আমাকে তাকে বিয়ে করার কথা জিজ্ঞেস করল। আমি অবাক হয়ে গেলাম যে কেন সে আমার মতো একজনকে বিয়ে করতে চাইছে। সে আমাকে বলল যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমিও তার কথা বিশ্বাস করেছিলাম, কারণ তার চোখে ভালোবাসা দেখা যাচ্ছিল। এরপরে সে আমাকে শপিং করতে নিয়ে যায়, তারপরে একদিন আমাকে বিয়ে করে। আমি ভাবছি এটা কোনো স্বপ্ন, মনে হয় ভগবানই আমার ভাগ্যে এই সুখ লিখে রেখেছিলেন। আমি তার সাথে অনেক খুশি। এই পৃথিবীতে আমি বাঁচার ভরসা পেয়েছি। তার নাম সমীর। সে আমাকে কোনো কাজ করতে দিত না। আমি তার জন্য প্রতিদিন সেজে বসে থাকতাম। সে আমাকে বলেছিল তার একটা বড় বিজনেস আছে এবং সে অনেক বড়লোক। আমাকে নিয়ে কোথায়ও যেতে সে কখনো লজ্জা পায়নি। আমি তার সাথে প্রতিটা অনুষ্ঠানে যেতাম। তার বন্ধুরা সবাই অবাক হয়ে যেত যে এত সুন্দর ছেলে একজন প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করেছে কিভাবে। আমিও কম সুন্দরী না, কিন্তু বলা হয় সুখ ক্ষণস্থায়ী, কারো না কারো চোখে লেগেই যায়। আমি ভগবানের কাছে প্রার্থনা করতাম আমার সুখে যেন কারো চোখে না পড়ে। আমি আর সমীর একে অপরের সাথে সুখেই ছিলাম। একদিন কাজের মেয়ে খাবার দিতে এসে বলল, ম্যাডাম, এসব অপরাধ আমি সহ্য করতে পারছি না। আমি বললাম, কোনো অপরাধের কথা বলছো তুমি? তখন সে বলল, ম্যাডাম, রাতে স্যারের ঘুমানোর পরে আপনার দিকের বিছানার নিচে অবশ্যই দেখবেন। আমি কারণ জিজ্ঞেস করতে সে বলল, ম্যাডাম, আমি আপনাকে কিছুই বলতে পারবো না, না হলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি দেখলেই সব বুঝতে পারবেন। শুধু আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, আমি আপনাকে কিছুই বলতে পারবো না, না হলে কাজ তো যাবেই, আর না জানি সাহেব আমার কি অবস্থা করবেন। আর আমার এই কথা প্লিজ সাহেবকে বলবেন না, না হলে তিয়ান আমাকে এই বাড়ি থেকে বের করে দেবেন, আর আমাকে না খেয়ে শেষ হয়ে যেতে হবে। আমি অবাক হয়ে ভাবলাম, আমার স্বামীর এত নির্ভরযোগ্য কাজের মেয়ে কেন এই কথা বলছে। রাতে আমার স্বামীর ঘুমানোর অপেক্ষা করতে করতে ভাবতে থাকলাম, বিছানার নিচে কি এমন আছে যেটা আমি আজ পর্যন্ত জানতে পারিনি। সমীর ঘুমানোর পরে আমি বিছানার নিচে দেখতেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ সেখানে হাতের তৈরি 4টি পুতুল পড়ে আছে। আর তাদের সবার পা ভাঙ্গা এবং তাদের শরীরে সূচ ফোটানো, সেগুলো সবই আমার মতো দেখতে। এইসব দেখে অনেক ভয় পেয়ে গেলাম। ভয়ে আমার শরীরটা কেমন যেন একটা হয়ে যায়। আমি সমীরকে জিজ্ঞাসা করতে চাইছিলাম, কিন্তু সেই কাজের মেয়েটির মুখ মনে পড়ে গেল। তাকে কথা দিয়েছিলাম কাউকে কিছুই বলবো না। সে বলতো, ম্যাডাম, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আপনি যদি কিছু বলেন তবে তিনি আপনার সাথে খারাপ ব্যবহার করা শুরু করবেন এবং আমাকেও চাকরি থেকে বের করে দেবেন। আমি আমার ছোট ছোট বাবুদের নিয়ে কিভাবে বাঁচব? পরের দিন সকালে আমি কাজের মেয়েকে জিজ্ঞাসা করলাম, বিছানার নিচে 4টি পুতুল ছিল, কিন্তু এখন সেখানে কিছুই নেই। তুমি আমাকে বলো এসবের মানে কি? আমার কাছ থেকে কিছু লুকিও না, আমি তোমার কথা কাউকে বলবো না। সে বলল, ম্যাডাম, আপনি কি বুঝতে পারছেন না তিনি আপনার প্রতি এত দয়া কেন দেখায়?
আপনার আগে এখানে আরও অনেক মেয়ে সাহেবের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সাহেবকে বিয়েও করেছিলেন, কিন্তু সেই মেয়েরা সে কিছুক্ষণ চুপ থেকে বলল, ম্যাডাম, আপনি খুবই ভালো মানুষ, আপনি সাহেবের থেকে দূরে থাকবেন। কাজের মেয়ের কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না আমি তাকে বললাম, আগে বলো পুতুল দিয়ে কি হয়। সে বলল, ম্যাডাম, আমি নিজে দেখেছি, আগে ম্যাডামদের বিছানার নিচেও সাহেব পুতুল রাখতেন, আর কিছুদিন পরেই সেই ম্যাডামরা এই পৃথিবী ছেড়ে চলে যেতেন। সাহেব আমাদের বলেছিলেন কাউকে কিছু না বলতে। কাজের মেয়ের কথা শুনে আমি অবাক হয়ে পড়লাম। আমি তার কাছে পরামর্শ চাইলাম, আমাকে বলো এখন আমি কি করব। সে বলল, ম্যাডাম, নিজের জীবন বাঁচাতে আপনার এখান থেকে চলে যাওয়া উচিত। ম্যাডাম, কাছেই একটি এনজিও আছে যেখানে নিঃস্বার্থ মেয়েদের রাখা হয়, আপনি সেখানে চলে যান। সেখানে গেলে আপনি বেঁচে যাবেন। সেই পুতুল দেখে এবং কাজের মেয়ের কথা শুনে আমি অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু আমার মন কিছুতেই মানতে চাইছিল না। সমীর আমার এত যত্ন নেয় এবং আমার চিকিৎসা নিয়ে এত চিন্তিত। সে বলতো, আমি ডাক্তারের সাথে কথা বলেছি এবং ডাক্তার আমাকে আশা দিয়েছে যে তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এবং নিজের পায়ে দাঁড়াতে পারবে। যে আমাকে এত ভালোবাসে, সে কিভাবে আমার জীবন নিয়ে নেবে? আমি বুঝতে পারছি না কাকে বিশ্বাস করব আর কাকে নয়। কাজের মেয়েটা অন্য একজন কাজের মেয়েকে নিয়ে এলে সেও একই কথা বলল। এখন দ্বিতীয় কাজের মেয়ের মুখে একই কথা শুনে আমি সত্যিই ভয় পেয়ে যাই। সেই কাজের মেয়েটা আমার অনেক সাহায্য করেছিল। সে ট্যাক্সি ডেকে আমাকে ট্যাক্সিতে বসিয়ে ড্রাইভারকে বলল, ম্যাডামকে এনজিওর গেটে নামিয়ে দিও। গাড়িতে করে ড্রাইভার আমাকে এনজিওর গেটে নামিয়ে দিল। আমি হুইল চেয়ারে বসেছিলাম। কিছুক্ষণ পরে আমার মা আমাকে দেখে গাড়ি থামিয়ে আমার কাছে এলেন। আমাকে দেখে তিনি কাঁদতে থাকলেন। মাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। ভাবলাম আবার হয়তো বাড়িতে নিয়ে গিয়ে আমাকে অন্য কিছু খাওয়াবেন আর আমি পালাতেও পারব না। আমার চোখে ভয় দেখে তিনি লজ্জিত হয়ে আমাকে বললেন, মা, আমাকে ক্ষমা করে দে, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। আমি ভেবেছিলাম তুই এই পৃথিবী ছেড়ে চলে গেছিস। তিনি আমার দিকে এগিয়ে এলে আমি রেগে গিয়ে বললাম, তুমি যদি আমার কাছে আসার চেষ্টাও করো, তবে আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তিনি আমার পায়ের কাছে পড়ে বললেন, সেই দিন তোকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত আমার না, তোর বাবার ছিল। আমি সেই সময় অনেক অসহায় ছিলাম, কিন্তু এখন থেকে তুই আমার সাথেই থাকবি। কিছুদিন আগেই তোর বাবার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। আমি বললাম, কিভাবে বিশ্বাস করব যে তুমি বাড়ি নিয়ে গিয়ে আমাকে শেষ করে দিবে না, আমার সাথে খারাপ ব্যবহার করবে না? আমার মা কাঁদতে কাঁদতে বললেন, মা, আমাকে বিশ্বাস করো, আমাকে একটা সুযোগ দে। তার কথা শুনে আমার মন নরম হয়ে গেল, তাই আমিও তাকে ধরে অনেক চোখের পানি ফেললাম। তিনি আমাকে তার বাড়িতে নিয়ে এলে আমি জিজ্ঞাসা করলাম, বাবা, আর তোমার ছাড়াছাড়ি কেন হয়েছে? মা বললেন, তোর বাবা আমার সাথে থাকতে চায় না। সে বলেছে যে আমি যদি তোর সাথে এই কাজে সমর্থন না করি তাহলে সে আমাদের দুইজনকেই শেষ করে দিবে। আমি ভয়ে তার কথায় রাজি হয়েছিলাম, কিন্তু আমার এত দুর্বল হওয়া উচিত হয়নি। তারপরে একদিন তোর বাবা আবার বিয়ে করলে আমি তোর মামার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তারাও আমাকে তাদের বাড়িতে জায়গা দেননি। সবাই বলেছিল একজন পুরুষ তখনই দ্বিতীয়বার বিয়ে করে যখন সে তার প্রথম বউয়ের সাথে খুশি হয় না। তুই তোর স্বামীকে খুশি রাখতে পারিসনি, সেজন্যই সে দ্বিতীয় বিয়ে করেছে, এতে দোষ তোরই। আর তোর বাবা বলতো, নতুন বউয়ের সাথে আমি তোমাকেও রাখতে রাজি আছি, কিন্তু আমি তার সাথে থাকতে চাইনি। সারা রাত কাঁদতে থাকলাম যে আমি সেই মা যে নিজের মেয়েকে বিষ খাইয়েছি। এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছিলাম না আমি। তোর মুখটা প্রতি মুহূর্তে আমার চোখের সামনে ভেসে উঠত। প্রথমে আমি তোর বাবার সাথে থাকতে চাইতাম না, কারণ আমি সম্পদের পিছনে পড়েছিলাম। তোর বাবার এক বন্ধুকে আমি পছন্দ করতাম। ছাড়াছাড়ির পরে সেও আমাকে বিয়ে করতে চাইল না। আমি বুঝতে পেরেছি যে কোনো ছেলেই ভরসার যোগ্য না। এরপরে চাকরি খুঁজতে খুঁজতে একটা চাকরি পেলাম। এখন আমি বুঝতে পেরেছি যে সারা জীবন আমি কি কি অন্যায় করেছি। তোর সাথেও অনেক খারাপ কাজ করেছি, যদিও তুই আমার সন্তান। ভগবান আমাকে সন্তানের সুখ দিয়েছিলেন, কিন্তু সেই সুখ আমি উপভোগ করতে পারিনি। মা, আমাকে ক্ষমা করে দে। আমি তাকে আর কষ্ট দিতে পারলাম না, তাই মাকে ক্ষমা করে দিলাম। মা খুশি হয়ে বললেন, এখন আমি তোকে কখনো ছেড়ে যাব না। এতদিন কোথায় ছিলি মা? আমি বললাম, যখন তোমরা আমাকে ফেলে দিয়েছিলে তখন একজন লোক আমাকে তার বাড়িতে নিয়ে চিকিৎসা করিয়ে তারপরে আমাকে বিয়ে করে, কিন্তু পরে জানতে পেরেছি যে সে ভালো লোক নয়।
সেখানের কাজের মেয়েরা আমাকে বলেছে যে সে এর আগেও অনেক বিয়ে করেছে এবং সে তার স্ত্রীর মতো পুতুল বিছানার নিচে রাখে এবং কয়েকদিনের মধ্যেই তার স্ত্রী এই পৃথিবী ছেড়ে চলে যায়। এই সত্যটি জানতে পেরে আমি সেখান থেকে পালিয়ে যাই। কাঁদতে কাঁদতে মাকে সব খুলে বলল। মা কাঁদতে কাঁদতে বললেন, আমার জন্যই এইসব হয়েছে, আমি ভালো মা নই, তাই তোকে এত কষ্ট পেতে হয়েছে, আমাকে ক্ষমা করে দে। আমি বললাম, মা, এতে তোমার কোনো দোষ নেই। তখন মা বললেন, সব দোষ আমারই, ঠিকমতো তোর যত্ন নেইনি, শুধু তোকে মেরেছি, ঠিকমতো খেতেও দিইনি, তুই ভয়ে কাঁদতি কিন্তু আমার দয়া হয়নি। কিন্তু এখন আমি তোকে কোনো অভিযোগ করার সুযোগ দেব না, নিজেকে একজন ভালো মা হিসেবে প্রমাণ করব। আমি মায়ের সাথে থাকতে শুরু করলাম। আমার মা এই বয়সেও অনেক সুন্দরী ছিলেন। কোনো দিক দিয়ে একজন বিবাহিত মেয়ের মা মনে হতো না। যে কেউ ধোঁকা খেতে পারেন। তার বয়স এবং চলাফেরায় তাকে আমার দিদি মনে হতো। এখনো অনেক ছেলে তার প্রতি দুর্বল হন। মা আমাকে বলেছিলেন যে তিনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির তরফ থেকে গাড়িটা তাকে দিয়েছে। তিনি ভালো পোস্টে কাজ করেন। তিনি আমাকে বলেছেন যে শীঘ্রই আমার স্বামীর কাছ থেকে আমাকে তালাক পাইয়ে দেবেন। আরও বলেছেন, তোর চিন্তা করার দরকার নেই, এখন তুই একা না, তোর সাথে তোর মাও আছে। আমি খুশি হয়েছি যে আমি একা না। কোথাও কোথাও সমীর ছেড়ে দেওয়ার দুঃখ আমার মনে অবশ্যই ছিল। সমীরের স্মৃতি আমাকে কষ্ট দিত, কিন্তু যখন থেকে তার আসল রূপ জানতে পেরেছি, আমি মনে মনে ভয় পেতাম যে সে আমার সাথে কি করত। মা অফিস থেকে ফিরে আমার সাথে অনেক গল্প বলতেন। আমাকে বলতেন যে আমি আমার সব পুরানো বন্ধুদের ছেড়ে দিয়েছি, তারা সবাই আমাকে অপমান করত, তারাই আমার মন বিষে ভরিয়ে দিয়েছিল। আমি তাকে বলেছিলাম যে মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়। মা আমার সামনে ছাড়াছাড়ির পেপার রেখে বললেন, আমি সব কাগজপত্র তৈরি করে নিয়েছি, তুই সই করে দে। জানি না কেন ছাড়াছাড়ির কাগজপত্র দেখে আমার মনের মধ্যে কেমন করছে। আমি মায়ের কাছ থেকে কাগজপত্র নিয়ে বললাম, ভেবে সই করে দেব। আমি প্রতিদিন ছাড়াছাড়ির পেপার দেখি, কিন্তু সই করার শক্তি পাই না। মা আমাকে প্রতিদিন ছাড়াছাড়ির পেপারে সই করতে বলেন, যাতে সমীরও এই পেপারে সই করতে পারে। 1 মাস হয়ে গেছে আমি এখানে আছি। একদিন রাতে পানির তেষ্টায় জেগে উঠলাম, যদিও মা আমার ঘরে পানি রাখতেন, কিন্তু আজ হয়তো তিনি ভুলে গেছেন। আমি হুইলচেয়ারে বসে রান্নাঘরে যাওয়ার সময় মায়ের ঘর থেকে কথা বলার শব্দ শুনতে পেলাম। আমি অবাক হয়ে ভাবলাম, দেখি তো রাতের এই সময় তিনি কার সাথে কথা বলছেন। মা তো বলেছিলেন তিনি সবার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছেন। আমি মনোযোগ দিয়ে শুনে বুঝতে পারলাম একজন ছেলের কণ্ঠ। ওই লোকটা বলছিলেন, তোমার মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব ছাড়িয়ে নেও, না হলে তোমাকে চাকরি থেকে তাড়িয়ে দেব। হয়তো তিনি আমার মায়ের বস, কিন্তু তিনি এত রাতে আমার মায়ের রুমে কেন? তিনি আবার বলতে থাকল, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, তবে তোমাকে আমার কাজ করতেই হবে। তোমার কাছ থেকে যদি গাড়ি বাড়ি ফিরিয়ে নেই, তবে তুমি আবার পথে বসবে। তুমি এখনো তোমার মেয়েকে দিয়ে ছাড়িয়ে নেওয়াতে পারোনি। আমি এত কিছু করেছি, কাজের মেয়েকে টাকা দিয়ে তোমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তার মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছি, পুতুল বানিয়ে বিছানার নিচে রেখেছি, আর তুমি এখনো ছাড়াছাড়ির পেপারে সই করতে পারেননি। এই প্রতিবন্ধী মেয়ে যেন আমার ছেলের জীবনে না থাকে। আমি অবাক হলাম যে এরা তো আমার কথাই বলছে। নিশ্চয়ই এই লোকটা আমার স্বামী সমীরের বাবা। আমার মা বললেন, তুমি যা বলবে তাই হবে, তুমি অভিযোগ করার সুযোগ পাবে না। আমি মেয়ের মনে জায়গা করে নিয়েছি, আর ওর মনে জায়গা করতেই এতটা সময় পার হয়েছে। ও খুবই সরল, আমি ওকে দিয়ে ছাড়াছাড়ির পেপারে সই করিয়ে নেব। এখন আমি সব ব্যাপারটা বুঝতে পেরেছি। কাজের মেয়ের উপর আমার রাগ হচ্ছিল। আমি আমার স্বামীকে অবিশ্বাস করেছি যে আমাকে এত ভালোবাসে। আমি তাকে এত সহজেই ছেড়ে চলে এসেছি। যে মা তার নিজের মেয়েকে বিষ খাওয়াতে পারে, সে হঠাৎ এত ভালো কিভাবে হতে পারে? এটা একটা পরিকল্পিত ছিল। কাজের মেয়েটা ও এতে জড়িত ছিল, আর সে নিজেই পুতুল আমার বিছানার নিচে রেখে এই গল্পটি তৈরি করেছিল। আমার নিজের ভুলের জন্য অনুশোচনা হচ্ছিল। আমাকে এখান থেকে চলে যেতে হবে। আমি চুপচাপ গিয়ে আবার শুয়ে পড়লাম। আমি মাকে বুঝতে দেয়নি যে আমি তাদের সত্যটা জেনে গেছি। পরের দিন মা অফিসে বেরিয়ে গেলে তার কাজের মেয়েটি আমার কাছে আসে। সে সবসময় আমার সাথেই থাকত। আগে জানতাম না যে সে আমার উপরে চোখ রাখে, কিন্তু যখন আমি মায়ের সত্যিটা জানতে পারি, তখন আমি এটাও জানতে পারি। আমি তাকে আমাকে সাহায্য করতে বললাম। তুমি যত টাকা চাও আমি তোমাকে দেব।
তুমি আমাকে আমার স্বামীর বাড়িতে নিয়ে চলো। আমার মা একদমই ভালো না। সে একটা খারাপ মানুষ। সে শুধু আমার সামনে ভালো হওয়ার ভান করে। সে আমাকে ছাড়িয়ে দেওয়াতে চায়, আমার সংসার নষ্ট করতে চায়। আমার সংসার নষ্ট করার পরে একজন বড়লোককে বিয়ে করে আমাকে ছেড়ে চলে যাবে। তুমি আমাকে সাহায্য করো, ভগবান তোমাকে এই পুণ্যের ফল অবশ্যই দেবেন। কাজের মেয়েটির সম্ভবত আমার প্রতি করুণা হয়েছিল এবং তার টাকার প্রয়োজন ছিল, তাই সে রাজি হয়ে গেল। আমি সাথে সাথে আমার হাতে থাকা চুড়িটা তাকে দিয়ে বললাম, এর পরেও তুমি যত টাকা চাইবে আমি তোমাকে দেব, শুধু আমাকে আমার স্বামীর বাড়িতে নিয়ে চলো। সে খুশি হয়ে আমাকে অটোতে বসিয়ে সোজা সমীরের কাছে নিয়ে এলো। সমীর আমার দুঃখে অর্ধেক হয়ে গেছিল। আমাকে দেখে অবাক হয়ে বলল, তুমি না বলে কোথায় চলে গেছিলে? আমি তোমাকে কোথায় না খুঁজেছি। আমার কোনো অপরাধে তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে। আমি সমীরকে বললাম, আমাকে ক্ষমা করে দাও। তোমার কাজের মেয়ে আমাকে বলেছিল যে তুমি মেয়েদেরকে ব্যবহার করে তারপর তাদের শেষ করে দাও। সে আমাকে আমার মতো দেখতে পুতুল দেখিয়েছিল, যা সে আমার বিছানার নিচে রেখেছিল। আমি সমীরকে সব ঘটনা বলে যখন কাজের মেয়েটিকে খুঁজলাম, তাকে বাড়িতে কোথাও পাওয়া গেল না। সমীরও কিছুই জানত না। আমি যখন এখান থেকে চলে গেছিলাম তখন এই কাজের মেয়েটি সমীরকে বলেছিল যে আমি আমার বাবা মায়ের কাছে ফিরে গিয়েছি, আর কোনো দিন ফিরে আসব না। আমি সমীরকে বললাম যে আমাকে ক্ষমা করে দাও, আমি ভয় পেয়ে গেছিলাম। আমি তোমাকে বিশ্বাস না করে একজন খারাপ লোককে বিশ্বাস করেছি, যে মেয়েটির বাবা মা তাকে শেষ করে দিয়েছে, নিজের উদ্দেশ্যে ওকে দূরে সরিয়ে দিয়েছে। সে এমনই হয়, কাউকে বিশ্বাস করতে পারে না। আমি আরও বললাম, আমার মা আর তোমার বাবা একসাথে মিলে আমাদের আলাদা করার চেষ্টা করছেন। তোমার বাবা আমার মতো প্রতিবন্ধী মেয়েকে তার পুত্রবধূ হিসেবে মেনে নিতে চান না। তিনি এমন পুত্রবধূ চান যে তোমার সাথে পায়ে পা মিলিয়ে চলতে পারবে। আমার মাকেও বিয়ে করতে চায়, তবে এই শর্তে যে প্রথমে সে আমাদের ছাড়িয়ে নেওয়াবে। সব সত্যিটা জেনে সমীর অবাক হয়ে বলল, আমি আমার বাবাকে প্রথম থেকেই পছন্দ করি না, তাই আমি তার থেকে দূরে থাকি। তার খারাপ চরিত্র দেখে কষ্ট পাই। সে প্রতিটি সুন্দরী মেয়েকে বিয়ের স্বপ্ন দেখায় এবং অর্থের প্রভাবে তার সাথে খারাপ কাজ করে। যখন তার উদ্দেশ্য পূরণ হয় তখন সেই মহিলাকে ছেড়ে দেয়। সমীরের কথার অর্থ আমি বুঝে গেছি, সে আমার মাকেও তার নিজের কাজে ব্যবহার করছে, আর তাকে বিয়েও করবে না। সমীর বলল, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, কাজের মেয়েকে ঘর থেকে বের করে দেব। এই বলে সমীর আমাকে ধরে, সে আমাকে খুব ভালোবাসত। টাকার লোভে যারা সংসার নষ্ট করে তাদের কখনো বিশ্বাস করবে না। আমার মাও সব জানতে পেরে এখানে এসেছেন। তার ভয় ছিল যে আমি যদি সমীরের সাথে থাকতে শুরু করি তবে তার হাতে আসা সম্পদ তার হাত থেকে বেরিয়ে যাবে। আসলে তিনি কাউকেই ভালোবাসে না। মা আমাকে বললেন, আমার সাথে চল মা, আমি তোর চিকিৎসা করাবো। এই লোকটি ভালো মানুষ না, এ তোকে শেষ করে দিবে। আমি তোকে এর কাছ থেকে ছাড়িয়ে নেব। আমি তাকে বললাম, আমি তোমার আসল রূপ দেখে নিয়েছি, এখন আমি সমীরের সাথেই থাকব। তোমাকে বিশ্বাস করা আমার বোকামো ছিল, আমার বোঝা উচিত ছিল তুমি বিশ্বাসের যোগ্যই নও। তিনি বললেন, তুই এসব কি বলছিস? আমি তোর চিকিৎসা করাতে চাই। তুই আমাকে ক্ষমা করে দিয়েছিলি। তখন আমি বললাম যে সেই দিন রাতে তোমরা যা বলছিলে আমি সব শুনেছি। এখন যদি তুমি আমার উপরে রাগ করার চেষ্টা করো, আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেব। পুলিশের নাম শোনার সাথে সাথে মা ভয় পেয়ে গেল। আমি বললাম, তুমি ক্ষমার যোগ্য না। তারপরে আমি মায়ের প্রতি কোনো মমতা না দেখিয়ে আমাকে বিষ খাইয়ে শেষ করে দেওয়ার চেষ্টার অপরাধে মাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। আমি এই কাজ করতাম না, কিন্তু আমি জানতাম যে তিনি জীবনে কখনো আমাকে শান্তিতে থাকতে দেবেন না। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ যে সব ঠিক হয়ে গেছে। সমীর আমাকে বলেছে যে আমি তোমাকে অনেক খুঁজছিলাম, কিন্তু তোমাকে কোথাও পাইনি। আমি আশা করি তুমি আমাকে বিশ্বাস করেছ। তোমার মা এবং আমার বাবা দুইজনেই খারাপ লোক। আমি সমীরের কাছে ক্ষমা চেয়েছি যে আমি তাকে বিশ্বাস করিনি। এখন আমরা দুইজনে সুখেই জীবন পার করছি। সমীরের সাথে চিকিৎসার জন্য আমি বিদেশে এসেছি। ডাক্তার আমাকে বলেছেন যে অপারেশনের পরে আমি হাঁটতে পারব। অপারেশনের পরে আমি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করি এবং নিজের পায়ে হাঁটতে শুরু করি। এই সময় সমীর আমাকে অনেক সাহায্য করেছে। আমি সৃষ্টিকর্তাকে যতই ধন্যবাদ দিই না কেন সেটা ততই কম, কারণ তিনি আমাকে এত ভালোবাসে একজন জীবনসাথী দিয়েছেন। গল্পটি ভালো হলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা গল্পটি শোনার জন্য।